রক্তিম জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্থগিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ড সম্পৃক্ততা আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করতেই 5 সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24-27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে আসব হাসান ওয়ালির প্রতিবেদনে। হামলা মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম, কোনো কিছুরই সুযোগ ছিল না। এবং ওইরকম ছোট্ট একটা জায়গায় একটা চেয়ার ছিল, ওই চেয়ারে বসে আমাদের ঘুমাতে হতো। এবং ওটা টয়লেটের পাশে হওয়ার কারণে এটা খুবই মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচারই দেশের মানুষকে করতে হবে। সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে ৯,১২১ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় ২,৫৩৬ জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১০ জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ের একদম শেষের দিকে ধরুন, বিশেষ করে ২৭, ২৮, ২৯, ৩০ এবং ৩১ শেষ দিনগুলোতে যখন খুবই খারাপ পরিস্থিতি চলমান ছিল, তখন আমরা শেষের দিকে অর্থাৎ ২৭, ২৮ থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে। এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। একটি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য, সাকসেস করার জন্য তারেক রহমানের দিক নির্দেশনায় একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমরা তার দিক নির্দেশনায় কাজ করেছি। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। আমরা একদিনে নির্মাকেটের প্রোগ্রাম করলে আমরা অন্যদিন পল্টনে করেছি। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণ অভ্যুত্থানের দাবানল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।